ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে ফলাফল, এটি মোটামুটি সেটেলড হয়ে গেছে। হা ভোট কত পড়েছে, না ভোট কত পড়েছে, বিএনপি সাকুল্যে কতটি সিট পেল, স্বতন্ত্র কতজন পেয়েছেন, আর জামায়াত ইসলামী কতজন তারা পেয়েছেন। তো সার্বিক ভোটের ফলাফল যাই হোক না কেন, ভোটের আগে জামাত নিয়ে মানুষের একটা মিথ তৈরি হয়েছিল, ভয়ঙ্কর একটি মিথ। আর সেই মিথটি ছিল জামাতের সঙ্গে দিল্লির একটা খুব ভালো যোগাযোগ হচ্ছে। দিল্লির কর্তা ব্যক্তিরা জামাতের আমিরের সঙ্গে এসে দেখা করেছেন, জামাতের আমিরও লন্ডনে গিয়ে দিল্লির কর্তা ব্যক্তির সঙ্গে দেখা করেছেন, ফলে জামাত যদি ক্ষমতায় আসে দিল্লি আপত্তি করবে না। দ্বিতীয় যে বিষয়টি ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়েছিল সেটি হলো আমেরিকা, তারা জামাতের ব্যাপারে গ্রিন সিগন্যাল দিয়েছে। জামাত ক্ষমতায় আসুক, ক্ষমতা পরিচালনা করুক, এটা আমেরিকা চাচ্ছে। অন্যদিকে ব্রিটিশ রাষ্ট্রদূত এবং ইউরোপীয় ইউনিয়নের যারা রাষ্ট্রদূত, তারাও জামাতের ক্ষমতা আরোহণ নিয়ে বেশ দৌড়ঝাঁপ করছিল। কখনো দিল্লি যাচ্ছিল, কখনো লন্ডন যাচ্ছিল, কখনো ব্রাসেল যাচ্ছিল। আর রাষ্ট্রদূতদের এই তৎপরতার সঙ্গে তাল মিলিয়ে দেশের যারা ব্যবসায়ী আমলা কামলা, তারা সবাই মগবাজারে জামাতের অফিসে ভিড় জামাচ্ছিল। অবস্থা দৃষ্টি মনে হচ্ছিল যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান মূলত আমিরুল মুমিনিন হতে চলেছেন, মুসলমানদের নেতা হতে চলেছেন। তো এই যে অতিরিক্ত একটি ভাইব তোলা হয়েছিল, তার প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহসভাপতি সাদিক কায়ুম, তিনিও তারেক রহমান সাহেবকে অসম্মান করে ভীষণ রকম বাজে বক্তব্য দিয়েছেন। অন্যদিকে জামাতের যারা সঙ্গী সাথী, এনসিপির নেতৃবৃন্দ, বিশেষ করে নাসির উদ্দিন পাটোয়ারি, তার চালচলন কথাবার্তা ছিল ভীষণ রকম বেপরোয়া। মির্জা আব্বাসকে ওঠার সময় এক জুবানি, বসার সময় আর এক জুবানি, এবং এই ভদ্রলোকের জীবন রীতিমতো তছনছ করে তিনি ছেড়েছেন। নির্বাচন যদি আর দিন 15 চলতো, আব্বাস উদ্দিন সাহেবের রক্ত বমি হতো, মির্জা আব্বাস সাহেবের রক্ত বমি হতো, ডিসেন্ট্রি, অথবা সেই যে রক্ত আমাশয় সেটি হতো, অথবা তিনি গলায় দড়ি দিয়ে মরতেন। এইরকম একটা পরিস্থিতি তৈরি করা হয়েছিল। আর নাসিরুদ্দিন পাটোয়ারির মতো তরুণ যারা নেতৃত্ব, তারা মির্জা আব্বাসের মতো ঝানু, বিখ্যাত এবং সিজেন্ট যারা পলিটিশিয়ান, তাদেরকে ঠিক তখনই আঘাত করেন যখন তার পিছনের ভিত্তিটা থাকে খুবই শক্তিশালী। তো এই যারা লোকজন, নাসিরুদ্দিন পাটোয়ারি, জামাতের যারা লোকজন, তাদেরকে প্রমোট করছিল, বিশেষ করে প্যারিসের প্রবাসী ইউটিউবার পিনাকি ভট্টাচার্য, আর জামাতের আরেকজন আধ্যাত্মিক নেতা হিসেবে পরিচিত ইউটিউবার ইলিয়াস হুসাইন। তো তারা তাদেরকে নানাভাবে গত 17 মাস ধরে তাদেরকে যেভাবে প্রমোট করছিল, তাতে করে জামাতের যারা লোকজন, তারা মনে করেছিল যে এই দুজনের হাতে প্রচুর ক্ষমতা। আর সেই দুজনও, ইলিয়াস এবং পিনাকি, তারা দুজনে, যদিও তাদেরকে সবাই ইল্লু এবং পিঙ্কু হিসেবে ডাকেন, তো যেহেতু এই প্রথমবার আমি তাদের নাম উচ্চারণ করে ভিডিও করছি, তাই নামের বিকৃতি না করে আমি তাদেরকে ইলিয়াস এবং পিনাকি হিসেবে সম্বোধন করছি। তো পিনাকি এবং ইলিয়াস, তাদের দুজনের যথেষ্ট আত্মবিশ্বাস জন্ম নিয়েছিল যে বাংলাদেশে তাদের কোটি কোটি ফলোয়ার আছেন, তারা বাংলাদেশে আসলে যে কোনো রাজনৈতিক পরিস্থিতি উল্টে যাবে, এবং তারা যদি বিএনপির বিপক্ষে যায়, বিএনপির রাজনীতি শেষ, জামাতের পক্ষে যদি তারা অবস্থান নেয়, তাহলে জামাতের রাজনীতি নতুন করে শুরু হবে। তো এরকম একটা ভাইব চলার কারণে ইন্টারনেটে এবং সোশ্যাল প্ল্যাটফর্মে জামাত সম্পর্কে নানা রকম ওভার এস্টিমেট যেটিকে বলা হয়, সেটি ছড়িয়ে পড়তে লাগলো, এবং সবাই ধরে নিল জামাত ক্ষমতায় আসবে। প্রথমত জনপ্রিয়তা তাদের ব্যাপক হারে বেড়েছে। দ্বিতীয়ত তরুণ ভোটাররা, যেহেতু এনসিপি তাদের সঙ্গে যুক্ত আছে, সবাই জামাতকে ভোট দেবে। আর তৃতীয়ত যারা নারী ভোটার আছেন তারা দেবেন। আর ইসলামপন্থী যে সমস্ত মানুষ, ধর্মকর্মে বিশ্বাসী, সৎ মানুষের শাসন চায় এবং টাউট বাটপার বদমাইশদেরকে পছন্দ করে না, তারা জামাতকে ভোট দেবে। কাজে জামাত ক্ষমতায় আসছে।
কিন্তু শেষমেশ যখন রেজাল্ট আউট হলো, রেজাল্ট আউটের হওয়ার পরে দেখা গেল জামাত ভালো করেছে। অতীতের তাদের মানে যতগুলো ইলেকশনে তারা অংশগ্রহণ করেছে, সব ইলেকশনে তারা যত প্রার্থী তাদের পাশ করেছিল, সব প্রার্থীর যোগফল একত্র করলেও এইবার তারা যে বিপুল সংখ্যক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, এটা ইতিপূর্বে কখনো হয়নি। তো সেই দিক থেকে যদি আপনি ধরেন যে জামাত ক্ষমতায় যেতে পারছে না বা সরকার গঠন করতে পারছে না, এটি তাদের একদিকের পরাজয়। আর অন্যদিকে যদি আপনি চিন্তা করেন যে জামাত যে সংখ্যক আসন পেয়েছে, সেই সংখ্যক আসন তারা জীবনে কোনোদিন পায়, সেই দিক থেকে এটি তাদের একটা বিজয়। এখন এই বিজয়ের যে আলটিমেট গোল কি? আলটিমেট গোল হলো তারা যদি এই বিজয়টিকে ধরে রাখতে পারেন এবং তার দ্বারা যে কারণে এই বিজয় লাভ করেছেন, মূলত তাদের সততার জন্য, তাদের নম্রতার জন্য, তাদের ভদ্রতার জন্য, এবং অতীতে তারা অন্য রাজনৈতিক দলের মতো আকণ্ঠ ঘুষ এবং দুর্নীতিতে কখনো জড়াননি। এই সুনামটা যদি তারা অব্যাহত রাখতে পারেন এবং একই সঙ্গে তাদের যারা প্রতিপক্ষ বিএনপি, ইতিমধ্যে বিএনপি যে সকল দোষে দুষ্ট হয়েছে, সেই সকল দোষ যদি বিএনপি করতে থাকে এবং এগুলো না করার কোনো কারণ নেই। সায়দাবাদের চাঁদাবাজি, গাবতলীর চাঁদাবাজি, তারপর মহাখালীর চাঁদাবাজি, কারণ বাজারের চাঁদাবাজি নিশ্চয়ই তারা আওয়ামী লীগের হাতে তুলে দেবে না, জামাতের হাতে তুলে দেবে না, অথবা ওখানে যে